আসসালামু আলাইকুম। আমরা তো জানি আমাদের নোবেল লরিয়েট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমা গণমাধ্যম সহ বিদেশি মিডিয়াগুলোর সঙ্গে তিনি কথা বলতে, সাক্ষাৎকার দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি নিজ দেশের গণমাধ্যমকে এড়িয়ে চলেন, এমন অভিযুক্ত নতুন কিছু নয়। কিন্তু এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিদেশি গণমাধ্যমকেও এড়িয়ে যাচ্ছেন। বিদেশি গণমাধ্যমে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলছেন না, সাক্ষাৎকার দিচ্ছেন না। বিষয়টি আসলে কী? এমনকি তার উপদেষ্টা পরিষদের কোনো সদস্যও বিদেশি গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন না। ভিতরে খবরটা আসলে কি? বলছি এই জন্য যে আল জাজিরার পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে একটি সাক্ষাৎকার নিতে চাওয়া হয়েছিল নির্বাচনের ঠিক 1 মাস আগে এসে, কিন্তু তিনি রাজি হননি। তিনি মুখে কুলুপ এঁটেছিলেন। অবশেষে তার পক্ষ থেকে আল জাজিরাকে সাক্ষাৎকার নিতে বাধ্য হতে হয়েছে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলমের। এবং মজার বিষয় হচ্ছে, আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন তার যে প্রশ্নের মারপ্যাচ, সেখানে একেবারে ধরা পড়ে গেছেন, ধরা খেয়েছেন আর কি। মিস্টার শফিকুল আলম ভ্যাবাচেকা খেয়ে গেছেন। ভেরি ইন্টারেস্টিং। এবং তার বক্তব্যের পরতে পরতে যে কতটা অসত্য, সরকারের ভিতরকার সব বিষয় যে কত অন্তঃসারশূন্য এই মুহূর্তে, সেটি তার নিজের বক্তব্যের মধ্য দিয়েই বেরিয়ে এসেছে। এক এক সময় এক এক কথা। আমি একটু বলি আপনাদের সামনে, কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরি। এখানে খুব বেশি মন্তব্যের কিছু নেই, শুধু প্রশ্নোত্তর পর্বগুলোর কিছুটা বাদ দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এবং আল জাজিরার পক্ষ থেকে নির্বাচনের ডামাডালের মধ্যে যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি, একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড, গণমাধ্যমের কার্যালয় জ্বালিয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যা সহ আরও অনেক বিষয় সেখানে উঠে আসে। এবং যথেষ্ট পরিমাণ অস্বস্তি বোধ করতে থাকেন মিস্টার শফিকুল আলম। অনেকটা অপ্রস্তুত হয়ে পড়েন। তার বক্তব্যের মধ্য দিয়ে এগুলো ফুটে উঠেছে। শ্রীনিবাসন জৈনের প্রশ্ন ছিল আল জাজিরা পক্ষ থেকে। এবং তার আগে বলি যে তিনি যে বক্তব্য দিতে চাচ্ছেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকার এড়িয়ে যাচ্ছেন, সেই বিষয়টিও নোটিশ করেছেন আল জাজিরার সাংবাদিক। তিনি সরাসরি শফিকুল আলমকে বলছেন যে সাধারণত অন্তর্বর্তী সরকার নিয়ে সাক্ষাৎকার নিতে চাইলে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলি এবং তাকে পাওয়া যায়, কিন্তু এবার কিছুটা দ্বিধা লক্ষ্য করা গেছে। আমরা তার সঙ্গে কথা বলতে পারিনি, এমনকি কোনো মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টাকেও পাওয়া কঠিন ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের ভিতরে এমন কোনো উদ্বেগ কি আছে যার কারণে এই অনীহা সবার মধ্য থেকে প্রকাশ পাচ্ছে? উত্তরে শফিকুল আলম বলছেন যে না না না, আমি সেটা মনে করি না। তারা তাদের কাজে খুবই ব্যস্ত এবং তাদের সবচেয়ে বড় দায়িত্ব এই মুহূর্তে নির্বাচনের আয়োজন করা। তারা এমন কিছু বলতে চান না এই মুহূর্তে যাতে নতুন করে বিতর্কের মধ্যে পড়েন। কি আশ্চর্য! যেখানে সেখানে যত তত্ত্ব, যেসব বিষয়ে কথা বলছেন উপদেষ্টারা, ভোট নিয়ে মহাব্যস্ত, আর বিদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তারা পান না। কি হাস্যকর একটি বিষয়। আল জাজিরার পক্ষ থেকে প্রশ্ন ছিল যে সরকার কি আদৌ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে সব কিছু? এবং নির্বাচনী প্রচারণার সময় ঢাকায় যে একজন প্রভাবশালী যুব নেতাকে হত্যা করা হলো, দুটি বড় গণমাধ্যম জ্বালিয়ে দেওয়া হলো আগুন দিয়ে, এটা কি চরম আইনহীনতা নয়? শফিকুল আলম বলছেন না না, সরকার সব কিছুই নিয়ন্ত্রণে রাখতে পারছে। হামলাগুলো করেছে মব এবং সেগুলো ঠেকাতে আমরা সেনা পাঠিয়েছিলাম। খেয়াল করুন, হামলাগুলো করেছে মব এবং সেগুলো ঠেকাতে আমরা সেনা পাঠিয়েছিলাম। দুর্ভাগ্যবশত তারা হামলা ঠেকাতে পারেনি। তারা দ্য ডেইলি স্টার ভবনে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করেছে, কিন্তু হামলা বন্ধ করতে পারেনি। কি আশ্চর্য! এই শফিকুল আলম দুদিন আগেই বলেছেন বাংলাদেশে মব বলে কিছু নেই। যা কিছু ঘটছে আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের বিভিন্ন কর্মকাণ্ডে, অত্যাচার, নির্যাতনে মানুষ অতিষ্ঠ হয়ে তাদের যে পুঞ্জীভূত ক্ষোভ, তার নাকি বিস্ফোরণ ঘটছে। অথচ এখন এসে তিনি মব বলতে বাধ্য হচ্ছেন। যদিও ডেইলি স্টার প্রথম আলোতে যেদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হলো, সেদিন তিনি এই শব্দটা উচ্চারণ করেছিলেন। আমরা অবাক হয়েছিলাম, বিস্ময় প্রকাশ করেছিলাম। এখন তিনি আন্তর্জাতিক গণমাধ্যমের সামনেও মব শব্দটা উচ্চারণ করছেন। আর সেনাবাহিনীর উপরে কেন সব ধরনের দায় চাপিয়ে দেওয়া হচ্ছে?
সেনাবাহিনী নিয়ে নানান ধরনের বিতর্ক থাকতে পারে, কিন্তু কেন সেনাবাহিনীর উপরে সরকারের সব দায় দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে যে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, মব বন্ধ করতে পারেনি? উদ্দেশ্যটা কি? এবং প্রশ্ন ছিল, ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মবের হামলা দেখছিল, পুলিশের তেমন একটা তৎপরতা দেখা যায়নি। আবার শফিকুল আলম বলছেন, না না, আমরা তো সেনাবাহিনী ও পুলিশ পাঠিয়েছি, তারা কেন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে তা তদন্ত করা হচ্ছে। আল জাজিরার সাংবাদিক বলছেন, আপনি কি ঘটনার ভয়াবহতা কম করে দেখাচ্ছেন? দ্য ডেইলি স্টারের সম্পাদক এবং প্রকাশক মাহফুজ আনাম বলেছেন যে আমরা হত্যার যুগে প্রবেশ করেছি, মত প্রকাশের স্বাধীনতার কথা ভুলে যান, এখন প্রশ্ন হলো টিকে থাকার অধিকার নিয়ে। আল জাজিরার সাংবাদিক কোট করছেন মাহফুজ আনামের বক্তব্য, অথচ ডক্টর ইউনূস কথায় কথা বলেন যে আমরা বর্বরতার থেকে নাকি সভ্যতার যুগে প্রবেশ করেছি। যাই হোক, শ্রীনিবাসন আল জাজিরার সাংবাদিক, তিনি বলছেন দ্য নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে ডেইলি স্টারের কার্যালয়ের বাইরে মারধর করা হয়েছে। তিনি বলেছেন, আমি পরিষ্কারভাবে বলতে পারি সরকারের একটি অংশ কিংবা পুরো সরকার এই ঘটনা ঘটতে দিয়েছে। শফিকুল আলম উত্তর দিতে গিয়ে বললেন যে নুরুল কবির মিথ্যা বলেছেন, এমন অভিযোগ করার আগে তাকে প্রমাণ দিতে হবে, এটা ভিত্তিহীন। যদি তিনি মনে করেন সরকারের কোনো অংশ জড়িত তাহলে প্রমাণ দিক, আমরা কি পুলিশ পাঠাইনি, আমরা কি সেনাবাহিনী পাঠাইনি? আবারও তিনি খুব নিজেকে জাহির করে বলছেন। আল জাজিরার সাংবাদিক তখন তিনি বলছেন, হয়তো নুরুল কবির বোঝাতে চেয়েছেন পুলিশ কার্যকর ছিল না, তারা হামলা ঠেকাতে পারেনি। তারপরে কি এক অদ্ভুত উত্তর দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাননীয় শফিকুল আলম সাহেব। তিনি বললেন, তারা তদন্ত করে দেখাক যে পুলিশ তা ঠেকাতে পারেনি। এটা কোনো কথা? তদন্ত করবে সাংবাদিকরা, তদন্ত করা কাজ সাংবাদিকদের। যা দেখা যাচ্ছে, যা আমরা দেখছি, সেগুলোই তো প্রকাশ করা হচ্ছে, এবং সেই প্রকাশ করতে গিয়ে, সমালোচনা করতে গিয়ে আমাদের মতন কাউকে কাউকে কারাগারের অন্ধ প্রকোষ্ঠ থাকতে হচ্ছে মাসের পর মাস। আল জাজিরার পক্ষ থেকে প্রশ্ন করা হলো পরবর্তীতে এসে, কিন্তু সেই ব্যাখ্যা কি সরকারের পক্ষ থেকেই আসা উচিত নয়? যেটা বলছিলাম যে তদন্ত বা ব্যাখ্যা যারা অভিযোগ করছে তাদেরকে নাকি দিতে হবে, তদন্ত করতে হবে। এবং শফিকুল আলমের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনি কি বলছেন সরকারের ভিতর কেউ দায়ী নয়? এটা মনে করিয়ে দিয়ে প্রশ্ন করে শ্রীনিবাসন বলছেন, জাতিসংঘ বলেছে অন্তর্বর্তী সরকারের দায় মুক্তির সংস্কৃতি মোকাবেলায় ব্যর্থতার ফল হচ্ছে এই মব হামলা। এটা তো নুরুল কবির কেবল বলেননি, জাতিসংঘ বলেছে। তখন আবার শফিকুল আলম বলছেন, আমি সেটাও প্রত্যাখ্যান করি। আমাদের রেকর্ড দেখুন, আমরা 17 মাস ধরে ক্ষমতায় আছি, এই সময়ের অপরাধ পরিসংখ্যান পুলিশের কাছ থেকে দেখুন। আহা, কি দেখব? শ্রীনিবাসন জৈন প্রশ্ন করছেন, আপনি নুরুল কবিরের অভিযোগও প্রত্যাখ্যান করেছেন, জাতিসংঘের মূল্যায়নও প্রত্যাখ্যান করেছেন, অর্থাৎ আপনি এটা অস্বীকার করছেন যে সরকারের ভেতরে বা জোটে কোনো চরমপন্থী উপাদান আছে যারা সরকারকে অনেকটা হাইজ্যাক করে ফেলেছে, যার কারণে এসব ঘটনা ঘটছে। আবার বলছি, সব আজগুবি কথা, এগুলো কোনোটাই সত্য নয়। এটি আমাদের ইতিহাসের অন্যতম সেরা ক্যাবিনেট, যেখানে শিক্ষাবিদ রয়েছেন, শীর্ষ সাবেক আমলারা রয়েছেন, অবসরপ্রাপ্ত সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, কূটনীতিক এবং মানবাধিকার কর্মীরাও উপদেষ্টা পরিষদে রয়েছেন। শ্রীনিবাসন তাহলে বলছেন তারপরে যে তাহলে হাসিনা বা তার সমর্থক নির্বাচনের আগে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য উদ্বুদ্ধ করছে, আওয়ামী লীগ নাকি সন্ত্রাসী কার্যক্রম করতে উদ্বুদ্ধ করছে, এটার প্রমাণ কোথায়? তখন তিনি বলছেন, কেন প্রমাণ দেখাতে পারেনি? প্রমাণ তো আছেই আমাদের কাছে, শেখ হাসিনার অডিও বার্তা আছে, দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করছে, সেগুলো আমরা পরীক্ষা করছি, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সবসময় সেগুলো নজরে রাখছে। কি অদ্ভুত বক্তব্য! সন্ত্রাসী কর্মকাণ্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা করছেন কিনা এই প্রশ্নটা করা হয়েছে, তার কোনো বাস্তবভিত্তিক উদাহরণ না দিয়ে উনি বলে ফেললেন, এই যে অডিও শুনছি, এই করবে সেই করবে, এই যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে, কিন্তু প্রমাণটা কোথায়? আল জাজিরার পক্ষ থেকে প্রশ্ন করা হলো যে এই নির্বাচনে ডক্টর ইউনূসের পরীক্ষার শেষ অধ্যায়, তিনি কি সব মিলিয়ে দায়িত্ব পালন করতে পেরেছেন বা পারছেন? শফিকুল আলম সবসময় যা বলেন,
আবারও তাই বললেন। তিনি অসাধারণ কাজ করছেন, ইতিহাস তার প্রতি সদয় হবে। তিনিও তার সরকার একটি ভঙ্গুর অর্থনীতি সামলাচ্ছেন। একটি গণভ্যুত্থান হয়েছে, মানুষ ক্ষিপ্ত, তিনি সবাইকে শান্ত করে স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছেন। বর্তমানে যা চলছে তা নাকি স্থিতিশীলতা। কপাল ভালো, রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছে। নইলে অস্থিতিশীলতা কাকে বলতো, সম্ভবত সেই দুর্ভাগ্য হতো আমাদের তা অবলোকন করার। তিনি বলছেন যে আমাদের রেকর্ড আছে, আমরা অর্থনীতি পুনরুদ্ধার করতে পেরেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে পেরেছি, শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পেরেছি, আমরা নতুন পররাষ্ট্র নীতি নিয়েছি, গৌরবের সঙ্গে আমরা সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরছি। বলুন, বৈচিত্র্যময় সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে নাকি ধরছে এই সরকার। সাংস্কৃতিক কর্মীদের উপর হামলা, নাট্যকর্মীদের উপর হামলা, নাটক যাত্রাপালা বন্ধ করে দেওয়া, মব সৃষ্টি করা, বাউল সম্প্রদায়ের উপরে আঘাত হানা, এইগুলো নাকি বৈচিত্র্যময় সংস্কৃতি। নতুন পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে সরকার, তা বটে। তুমুল ভারত বিরোধিতার মাধ্যমে অস্বাভাবিক পাকিস্তান প্রীতির পররাষ্ট্রনীতি আমরা দেখতে পাচ্ছি। সব শেষে এসে আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন বলছেন, মন্তব্য করছেন, মানে ইতিহাস যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সদয় হবে আপনি বলছেন বা বলেছেন, আমরা কি এটা দেখার অপেক্ষায় থাকব? শফিক আলম বলছেন, আরেকটি বিষয় দেখুন, গত 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা কি পরিমাণ, তার প্রতি সমর্থন 70% নিচে একবারও নামেনি। এই যে সব শেষে একটি কথা বললেন, জনপ্রিয়তাকে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থন নাকি এত পরিমাণ, এই সময়ে এসে এইভাবে শতাংশ দিয়ে, শতকরা হিসাব দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জনপ্রিয়তা 70%, এটি দ্বারা তিনি কি প্রমাণ করতে চেয়েছেন? এর ভিতর কি অন্য কিছু লুকিয়ে আছে? ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।